ঠিক আছে সাধু বাবা, আপনি যেহেতু আমাকে পরিরাজ্যে যাওয়ার উপায় বলবেন না, তাহলে আমি এখানে এভাবে ঠায় দাঁড়িয়ে থাকবো, কোথাও আর যাব না। আপনি যতক্ষণ না আমাকে আমার পরীর কাছে যাওয়ার পথ বলে দিতে পারবেন, আমি এখানে নির্জলা উপবাস করে এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবো। না না, সেটা তুমি কখনো পারবে না। তুমি একটি রাজ্যের রাজকুমার, অনেক ভোগ বিলাসে তোমার দিন কেটেছে। ননির পুতুলের মতো তোমার শরীর, তুমি কোনোভাবেই ফুলপরির জন্য এত ত্যাগ স্বীকার করতে পারবে না। আপনার বিশ্বাস হচ্ছে না? আমি তো জানি সাধু বাবারা নাকি সবকিছু বুঝতে পারে, তাহলে সাধু বাবা কেন আমার মনের কথাটা বুঝতে পারছে না? আমি ফুলপরির জন্য এখানে একদিন কেন, এক যুগ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে রাজি আছি, কিন্তু তারপরে আমি আমার ফুলপরির কাছে যেতে চাই। আমি আবার আমার জীবনে ফিরে আনতে, আমি ফুলপরিকে আমার জীবনে ফিরে আনতে চাই। সাধু বাবা প্রতাপের চোখের দিকে তাকায় আর সে বুঝতে পারে সে সত্যিই ফুলপরীকে ভীষণ ভালোবাসে আর সে যা যা বলছে সবই সত্য। আমি তোমাকে বিশ্বাস করলাম। হ্যাঁ, তোমাকে আমি পরিরাজ্যে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু পরিরাজ্য থেকে কি করে তুমি ফুলপরীকে ফিরিয়ে আনবে সেটা কিন্তু তোমাকেই করতে হবে। এক্ষেত্রে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আর ফুলপরী কি আদৌ তোমার সাথে ফিরে আসবে কিনা সেটাও আমি জানি না। আপনি শুধুমাত্র আমার যাওয়ার ব্যবস্থা করে দিন, তারপর বাকিটা আমি বুঝে নেব সাধু বাবা। আর আপনি যদি সবকিছু আমাকে না বলেন, তাহলে আমি আমার নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে পারি। ওদিকে ফুলকুমারীর তান্ত্রিকের আস্তানার দিকে যে এগিয়ে যাচ্ছে সেটা তান্ত্রিক তার সাধনার মাধ্যমে জানতে পেরে যায়। আমাকে তো কিছুই করতে হলো না। ওই বোকা মেয়ে ফুলকুমারী, তুমি যে আমার আস্তানার দিকে এগিয়ে আসছে, আমাকে তো কষ্ট করে ওর সামনে গিয়ে দাঁড়াতে হলো না। ভালোই হয়েছে, ও আমার আস্তানায় পৌঁছে গেল। আমার আস্তানায় আমি নিজের মতো করে ওকে শাস্তি দিতে পারবো। ও তো জানে না আমার আস্তানায় যে একবার প্রবেশ করে, আমি না চাইলে সে আস্তানা থেকে কোনোভাবেই বের হতে পারে না। আমি আমার আস্তানাকে এমন ভাবে মন্ত্রপুত করেছি যে কোনো শক্তি ওই ফুলকুমারীকে ওই আস্তানা থেকে বের করতে পারবে না। তবে ওই ফুলকুমারীর সাহস দেখে আমি ভীষণ অবাক হচ্ছি। ওর কত বড় সাহস! ও কিনা আমার আস্তানায় এসে আমাকে ধ্বংস করার স্বপ্ন দেখছে। সত্যি সত্যি মেয়েটার অনেক সাহস আছে বলতে হবে। তবে তোমার এই সাহস দিয়ে তুমি কিছুই করতে পারবে না ফুলকুমারী। তুমি আমার আস্তানায় এসে আমার হাতের মুঠো এসে আমাকে কিচ্ছুটি করতে পারবে না। উল্টো নিজের জীবন সমাপ্তি ঘটানোর জন্য আমার আস্তানায় আসতে চলেছ। যাই হোক, আমি প্রস্তুত তোমার জন্য। তুমি আসবে, তোমাকে সাদরে গ্রহণ করব, আর তারপরই তোমাকে এমন কিছু উপহার দেব যে পৃথিবী পুরো কেঁপে উঠবে। কালো মানিক, তুমি প্রস্তুত তো আমার শত্রুকে ধ্বংস করার জন্য? কিছুক্ষণের মধ্যে সে আমার সামনে এসে হাজির হয়ে যাবে। কি হলো? কি কেউ কি শুনতে পাচ্ছ না? কেউ কি আশেপাশে নেই আমাদের সাহায্য করার মতো? উর্মিমালার শরীরের অবস্থা যে ভালো নয়, ওকে সুস্থ করতে হবে, দয়া করে সাহায্য করো। দাসীর চিৎকার চেঁচামেচি শুনে সেই প্রহরীটা সেখানে এগিয়ে আসে। এভাবে চিৎকার করে কেঁদে মাথা খাচ্ছ কেন? কি হয়েছে কি শুনি? তোমরা জানো না এভাবে চিৎকার চেঁচামেচি করলে তা আরো শাস্তি পেতে হয়? এখন আমি গিয়ে যদি রাজপ্রাসাদের নালিশ করি, তাহলে তোমাদের কি অবস্থা হবে একবার ভেবে দেখেছো? এই কারাগার থেকে সোজা শুলে চড়তে হবে। তোমরা চুপচাপ থাকো, কোনো চেঁচামেচি করো না। সাধে সাধে কেউ চেঁচামেচি করছি? বিপদ কি বলে কয়ে আসে নাকি? আর চিৎকার চেঁচামেচি করবো না থেকে বসে থাকবো নাকি? এতদিন তো কোনো চিৎকার চেঁচামেচি করিনি, এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তুমি কি দেখতে পাচ্ছ না? চোখের মাথা খেয়েছো নাকি? নিজের চোখে দেখো উর্মিমালার কি অবস্থা হয়েছে। কি দেখবো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, শুধুমাত্র এটাই দেখতে পাচ্ছি যে এই মন্ত্রী কন্যা উর্মিমালা এই অসময়ে শুয়ে ঘুমিয়ে আছে, তাই তো? দেখেছো, তোমার দেখার মধ্যে কত ভুল রয়েছে। তুমি শুধুমাত্র দেখছো উর্মিমালা এখানে শুয়ে ঘুমিয়ে আছে, কিন্তু এমনটা নয় গো। সে তো হঠাৎ করে মাথা ঘুরে এভাবে পড়ে গিয়েছে, এভাবে অচেতন হয়ে গেছে। সে কখন থেকে এটাকে ডাকছি, কিন্তু সে কোনোভাবেই সাড়া শব্দ দিচ্ছে না। আমার তো মনে হচ্ছে উর্মিমালা হয়তো আর বেঁচেই নেই। কি বলছো কি গো?
তাহলে তো ভীষণ ভয়ের ব্যাপার। এখন এখানে দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, এক্ষুনি রাজপ্রাসাদের অন্দরমহলে খবর পাঠানোর ব্যবস্থা করছি। আরে না না, রাজপ্রাসাদের অন্দরমহলে খবর পাঠানোর কোনো দরকার নেই। তুমি এক কাজ করো, একটু জল নিয়ে সেই কারাগারের ভেতরে এসে আমাদেরকে একটু সাহায্য করো। কোনো মতো উর্মিমালার জ্ঞান ফেরাতে পারলেই হয়। কিন্তু আমি যদি কারাগারের দোর খুলে তোমাদেরকে জল দিয়ে সাহায্য করি, তখন যদি তোমরা পালিয়ে যাওয়ার চেষ্টা করো, তখন কি হবে? আরে না না, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? উর্মিমালার এই অবস্থা, তাকে সুস্থ করতে পারবো কিনা সেটাই জানি না, আর তুমি পালিয়ে যাওয়ার কথা বলছো। তোমাকে যা বলছি সেটাই করো, এক্ষুনি একটু জল নিয়ে এসে কারাগারের দরজাটা খোলো তো দেখি। ওদিকে ফুলকুমারী দাসীকে নিয়ে চলতে চলতে একসময় তান্ত্রিক বাবার আস্তানার খোঁজ পেয়ে যায়। দাঁড়িয়ে পড়লেন যে, আপনার কি শরীর খারাপ লাগছে যুবরানী? না না দাসী, আমাদের আর এগোতে হবে না, আমি ঠিক আছি। আর তাছাড়া আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। কি বলছেন কি? তার মানে আমরা যে আস্তানা দেখতে পাচ্ছি এটাই ওই তান্ত্রিকটার আস্তানা? হ্যাঁ দাসী, তুমি ঠিকই ধরেছো, এটাই ওই তান্ত্রিকের আস্তানা। সাধু বাবা আমাকে যে মতো বলেছিল তাতে করে এই আস্তানাতেই আছে ওই তান্ত্রিক, এটা আমি নিশ্চিত। তাহলে আর দেরি না করে চলুন, আমরা এক্ষুনি আস্তানার ভেতরে প্রবেশ করি। দাসী না, তোমাকে আমি কিছুতেই এই আস্তানার ভেতরে নিয়ে যেতে চাই না। তুমি বাইরে অপেক্ষা করব, আমি একা যাবো এই আস্তানার ভেতরে, কারণ তান্ত্রিক বাবার সাথে বোঝাপড়া আমাকে একা করতে হবে। আমি আপনার সাথে যেতে চাই, আপনাকে একা একা ওই শয়তানটা সামনে যেতে দিতে ইচ্ছে করছে না যুবরানী। ও যদি আপনার বড় কোনো ক্ষতি করে দেয়। তুমি চিন্তা করো না, বিধাতার উপর ভরসা রাখো, বিধাতা তো আছে আমার সাথে। আর তাছাড়া আমি তো কোনো অন্যায় কাজে যাচ্ছি না, আমি যাচ্ছি অশুভকে এই দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য। আর তাই তো বিধাতা আমাকে সাহায্য করবে, তুমি চিন্তা করো না, ওই তান্ত্রিক আমার কোনো ক্ষতি করতে পারবে না। আর হ্যাঁ, তুমি এখানেই অপেক্ষা করবে, এখান থেকে এক পাও কোথাও যাবে না, বা একটি বারের জন্য ভেতরেও প্রবেশ করবে না, যতক্ষণ না আমি ভেতর থেকে বাইরে বের হব। ঠিক আছে, আপনি যা বলবেন সেটাই হবে। আর আমার বিশ্বাস আপনি অবশ্যই জয়ী হয়ে ফিরবেন, ওই তান্ত্রিক আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বিধাতা আপনার সহায় হোক। ঠিক আছে দাসী, তাহলে আমি আসছি। ঠিক আছে। এরপর ফুলকুমারী আর একটু দেরি না করে তান্ত্রিকের আস্তানায় প্রবেশ করে।